দেখো, আমার আর এসব ভালো লাগছে না। হ্যাঁ, সে না লাগাটাই স্বাভাবিক, আমার ব্যাপার তো। আশ্চর্য, সবকিছু ব্যাকা করে নাও কেন বলো তো? নিজের মনটা একটু সোজা করো, বুঝলে? সব কিছু সোজাসুজি দেখতে পারো। থামো তো, ফালতু মেয়েদের মতো ঝগড়া করো না। মেয়েদের মতো ঝগড়া করো না। অদিতি কিছু একটা ঝাঁঝালো উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎ কি যেন একটা চোখে পড়ায় সে দাঁড়িয়ে গেল। জলার এক পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল দুজনে। এতক্ষণে চারিদিক সন্ধ্যের অন্ধকার আর আধখানা চাঁদের জ্যোৎস্নায় আলো ছায়া হয়ে গেছে। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে থেকে থেকে। অদিতি থেমে যেতে তার দিকে একবার তাকালো মৃন্ময়। ঝাঁঝালো উত্তরটা না পেয়ে বেশ অবাক হয়েছে সে। অদিতির চোখ কিন্তু জলার অন্ধকারে থমকে আছে। দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে মৃন্ময় অবাক হল। ঘাস আর ঝোপঝাড়ের ঘন অন্ধকারের মধ্যে একটা উজ্জ্বল আলো জ্বলছে। আশেপাশে অন্য আলো নেই, অর্থাৎ জলের উপর কোনো কিছু রিফ্লেকশন নয়। সব থেকে বড় কথা, আলোটা পুরোপুরি সাদা নয়, হালকা লাল আর সোনালি রং মিশে আছে তাতে। কি বলো তো ওটা? বিড়বিড় করে জিজ্ঞেস করে অদিতি। মৃন্ময় কিছু উত্তর দেয় না। তারও মনটা কৌতূহলী হয়ে উঠছে। চারপাশে তেমন বাড়িঘর নেই, এদিকটায় বেশি লোকজনও যাওয়া আসা করে না। ফাঁকা জমির মাঝখানে এমন একটা অদ্ভুত আলো কে ফেলে যাবে? খানিকক্ষণ চেয়ে থেকে সে জবাব দেয়, বাল্ব জাতীয় কিছু মনে হচ্ছে। এসো দেখি একবার। মুখ ফিরিয়ে নেয় অদিতি, তারপর মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, এত হাঘরে অবস্থা হয়েছে তোমার, রাস্তা থেকে বাল্ব কুড়িয়ে নিচ্ছ? কুড়িয়ে নেব বলেছি, একবার দেখে আসতে ক্ষতি কি? অদিতি আর আপত্তি করে না। তার নিজেরও মনে বেশ কৌতূহল হচ্ছে। যদি বাল্ব জাতীয় কিছু হয়, সেটাই বা জ্বলছে কি করে? সাবধানে ভিজে ঘাসের উপর পা ফেলে সেদিকে এগিয়ে যায় মৃন্ময়। খানিক দূরে গিয়েও সে থমকে দাঁড়িয়ে পড়ে। অদিতি কয়েক পা এগিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করে, কি হলো? মৃন্ময় প্রায় আধ মিনিট চুপ করে থেকে উত্তর দেয়, বাল্ব নয়, একটা বাক্স। বাক্স? কিরকম বাক্স? মনে তো হচ্ছে কাঁচের, ভিতরে কিছু একটা আছে, ওখান থেকে আসছে আলোটা। কাদা জলের উপর আরো দু এক পা হেঁটে সেটার দিকে এগিয়ে যায় মৃন্ময়। তারপর নিচু হয়ে তুলে নেয় জিনিসটা। সেটা ভালো করে দেখতে দেখতে দ্রুত পা চালিয়ে আবার রাস্তায় ফিরে আসে। কাঁচের বাক্সটার ভিতর থেকে গোলাপি আলো এসে পড়েছে তার মুখে। ভিতরের তরল পদার্থটা কেঁপে উঠছে বারবার। কি বলো তো এটা? অদিতি ভুরু কুঁচকে এতক্ষণ বাক্সটার দিকে তাকিয়েছিল। এবার কাঁচের উপর হাত রেখে বলে, কি জানি, এমন অদ্ভুত জিনিস জীবনে দেখিনি। আমিও। দুজনের চোখই এখন গোলাপি তরলের উপর স্থির। খারাপ কিছু নয় তো? মানে বোমটোম বলছো? কি জানি, আজকাল কত কি শুনি। তাহলে এমন জনশূন্য মাঠের মধ্যে পড়ে থাকবে কেন? আর তার থেকেও বড় কথাটা বলতে গিয়েও থেমে গেল মৃন্ময়। তার তর্জনীটা বাক্সের একটা বিশেষ জায়গায় এসে স্থির হয়ে যায়। নিচু গলায় অদিতিকে নির্দেশ দেয় সে, এখানটা দেখো। কি দেখবো? মৃন্ময়ের আঙুলটা তরলের একটা বিশেষ জায়গা নির্দেশ করছে। সোনালি রং সেখানে একটু বেশি জমাট বেঁধেছে। আস্তে আস্তে অদিতির মনে হয় কিছুর একটা আকার নিচ্ছে সেটা। কিছুক্ষণ এক দৃষ্টে সেটা লক্ষ্য করতেই শিউরে ওঠে অদিতি। মুখ দিয়ে ভয়ার্ত একটা শব্দ বেরিয়ে আসে তার।
চোখ, দুটো জীবন্ত সোনালী চোখ ধীরে ধীরে ফুটে উঠছে সেখানে। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প। না 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 না, আজ হবে না। এমনি আমার শরীরটা ভালো লাগছে না। অদিতি যাবে তো? সে তো আমি বরাবরই আনছো স্যার। একদম একদম, তোরা আয় না একদিন। হ্যাঁ সেই, আচ্ছা রাখলাম রে। ফোনটা রেখে আবার চেয়ারে ফিরে এলো মৃন্ময়। এতক্ষণে বুক ভরে খানিকটা নিঃশ্বাস নিল সে। শ্রীময়ীর ছেলের অন্নপ্রাশনে যাওয়ার একটুও ইচ্ছা নেই তার, অথচ না গেলেই অদিতির গাল ফুলে যাবে। সকাল থেকে কিছু একটা ছুতো খুঁজছিল সে। গাটা একটু গরম লাগতেই শরীর খারাপের বাহানা করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। অদিতি প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে কপালে হাত দিয়ে বুঝেছে গায়ে সত্যি জ্বর। লোকজন এমনিতেই বেশি পছন্দ হয় না মৃন্ময়। তারপর এইসব পার্টিতে যারা আসে তাদের বেশিরভাগই টিপিক্যাল হিংসুটে ধরনের। বেশিক্ষণ তাদের মাঝখানে থাকলে মাথা ধরে যায়। কে কিরকম জামা কাপড় পরেছে, কত দামি গয়না পরেছে, কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে, এর বাইরে আর কোনো আলোচনা নেই। অদিতি অবশ্য ভালোই বাসে এইসব, কিন্তু একা যেতে সে কোনো মতে রাজি হয় না। চেয়ারে বসে একবার মাথায় হাত দিয়ে দেখে নেয় মৃন্ময়। আপাতত বেশি নেই জ্বরটা, শুধু মাথাটা ধরেছে, কিছুই ভালো লাগছে না। চেয়ারে বসতেই সামনের টেবিলের উপর চোখ পড়ল তার। বেশ খানিকটা ঝুঁকে এসে ভালো করে কিছু দেখার চেষ্টা করল। টেবিলের উপরে কাল রাতে পাওয়া সেই কাঁচের বাক্সটা রাখা আছে। এই প্রথম সেটা মন দিয়ে দেখল মৃন্ময়। আকারে একটা টিফিন বাক্সের মতোই, তবে বাক্সটা আশ্চর্য রকম শক্ত। প্রথমে আলতো টোকা এবং পরে বেশ জোরে ঘা মেরেছিল কেন মনে পড়ে তার। পরক্ষণেই তার ভুরু দুটো কুঁচকে যায়। মাথা তুলে 2 মিনিট কি যেন ভেবে নিয়ে আবার সেদিকে তাকিয়ে থাকে। বাবা বাবা, যাওয়ার টাইম পেরিয়ে যেতেই জ্বর সেরে গেছে দেখছি। অদিতি ঘরে ঢুকেই বলেছে কথাটা। মৃন্ময় সেদিকে না তাকিয়েই বলে, না এখন একটু কম আছে। তাহলে শুয়ে থাকো, চেয়ারে বসে গবেষণাটা না হয় আমি বেরিয়ে গেলে করো। ও, আমি ভাবলাম বেরিয়ে গেছো। উদাস গলায় কথাটা বলে মৃন্ময়। একইভাবে ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। অত মন দিয়ে কি দেখছো বলো তো? ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে অদিতি। মৃন্ময় আবার আগের মতোই জড়ানো গলায় উত্তর দেয়, কি যে দেখবো সেটাই বুঝতে পারছি না। মানে ধরো এই বাক্সের ভিতরে যেটা আছে সেটা কাল রাতের থেকে একটু ঘন মনে হচ্ছে না? কি জানি, আমিও তো মন দিয়ে দেখিনি। তবে রংটা একটু গাঢ় হয়েছে। হ্যাঁ, আর এই জায়গাটায় তাকাও, সরু সরু কয়েকটা দাগ দেখতে পাচ্ছ? দাগগুলো লক্ষ্য করে অদিতি, তারপর মুখ তুলে নিয়ে বলে, আমার তো খেয়াল না মনে হচ্ছে। গাড়ি করে কেউ নিয়ে যাচ্ছিল, মাঠের মাঝে পড়ে গেছে। তাও হতে পারে। মৃন্ময়ের মুখের দিকে তাকিয়ে একটু অবাক হয় অদিতি, বলে, এটা নিয়ে তুমি এত ঘাবড়াচ্ছ কেন বলো তো? এইবার বাক্স থেকে মুখ ফেরায় মৃন্ময়। মাথা নামিয়ে কি যেন ভাবে, তারপর মুখ তুলে ধীরে ধীরে বলে, আমার খালি মনে হচ্ছে চোখ দুটো আগে কোথাও দেখেছি আমি। অদিতির ঠোঁটের কোণায় একটা মিহি হাসি ফুটে ওঠে। ডিডিএল যেতে শাহরুখ বলেছিল কাজলকে, আর তুমি বললে বিদঘুটে কেমিক্যালকে। ভারী মজার মানুষ কিন্তু তুমি। মৃন্ময় কথাটায় কান দেয় না। টেবিলের উপর একটা কনুই রেখে মাথাটা রাখে হাতের উপর। অদিতি দরজা দিয়ে বেরোতে বেরোতে বলে,
আচ্ছা, দুপুরে ঘুমিয়ে নিও, আর ওষুধপত্র সব রেখে গেছি, খেতে ভুলো না। অদিতি বেরিয়ে যেতে চেয়ার থেকে উঠে পড়ে মৃন্ময়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় বুক সেলফটার দিকে। দেওয়ালের প্রায় আধখানা জুড়ে বুক সেলফ, নানা রকম বইতে ঠাসা। সেটা কি যেন দেখে একটু থমকে দাঁড়ায় সে। রাশি রাশি বইয়ের ফাঁকে একটা ছোট্ট ফাঁক। মনে মনে কিছু ভেবে নিয়ে টেবিল থেকে মোবাইলটা তুলে নেয় মৃন্ময়। একটা নাম্বার ডায়াল করে। হ্যাঁ রে, বল। আচ্ছা, আমার নর্স মিথোলজির বইটা তুই নিয়ে গেছিলিস না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তা প্রায় মাসখানেক আগে। ওটা নিয়ে তাড়াতাড়ি চলে আয় আমার বাড়িতে। এক্ষুনি? মানে কাল সকালে না হয়? না, এক্ষুনি, যত তাড়াতাড়ি সম্ভব। কি ব্যাপার বলতো? মানে সেটা এলেই বলবো। আমার শরীর ভালো নেই, এখন রাখছি। ফোনটা কেটে দিয়ে আবার চেয়ারে এসে বসে পড়ে মৃন্ময়। তার মাথাটা এখন আগের থেকে বেশি ব্যথা শুরু হয়েছে। কোথা থেকে যেন একটা গুম করে সুর ভেসে আসছে। কাঁচের বাক্সটার ভিতরে ভালো করে তাকায় সে। সোনালি রং এখন আরেকটু বেশি ছড়িয়ে পড়ছে তাতে। থেকে থেকে যেন কেঁপে উঠছে তরলটা। ধীরে ধীরে প্রাণের স্পন্দন ফুটছে যেন তাতে। মৃন্ময়ের দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সুমন্ত। ঘরের ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। দরজাটা পুরোপুরি বন্ধ করা নেই, হালকা করে ভেজা। হালকা হাতে চাপ দিয়ে ভিতরে ঢুকে আসে সে। বিছানার উপর শুয়ে আছে মৃন্ময়। তার একটা হাত মাথার নিচে রাখা। মাথার চুল বেশ এলোমেলো। ঘরের আশেপাশে তাকিয়ে বিশেষ কিছু চোখে পড়ে না তার। ধীরে সুস্থে মৃন্ময়ের দিকে এগিয়ে আসে সুমন্ত। মাথায় হাত দিয়ে হালকা ঠেলা দেয়। চোখ খুলেই ধরফড় করে উঠে বসে সে। একটু হাসে সুমন্ত। তারপর হাতের বইটা তার সামনে রাখতে রাখতে বলে, বাবা, স্বপ্ন দেখছিলি নাকি? চোখ রগড়াতে রগড়াতে মৃন্ময় বলে, ধর শালা, বস। মৃন্ময়ের মুখের দিকে একবার ভালো করে তাকায় সুমন্ত। বেশ রুগ্ন দেখাচ্ছে তাকে। সমস্ত মুখ জুড়ে নিষ্প্রভ লালচে ভাব, অথচ সেই ক্লান্ত চোখের মাঝে কিসের যেন একটা ঝিলিক খেলে যাচ্ছে বারবার। এই কিছু ঝামেলায় পড়েছিস নাকি রে? বিছানার উপর বসতে বসতে জিজ্ঞেস করে সুমন্ত। ঝামেলাই বটে, তবে নিজেকে নিয়ে না। তাহলে অদিতির কিছু হয়েছে? তোদের এই এক ব্যাপার বটে, বেশিরভাগ সময়টা হয় ঝগড়া নয় কথা কাটাকাটি। তো এখন তিনি কোথায়? ওটা একটা গেল, কি পার্টি না কি যেন। তো তুই এলি না? না। কেন? আমার শালা সব ভালো লাগে না। ভালো না লাগলেও মাঝে মাঝে যাওয়া উচিত। অন্তত বেঁচে যে আছিস সেটা মানুষকে জানানো দরকার। জানি লাভ? আরে বাবা, অন্তত অদিতিকে খুশি করার জন্য। ওকে খুশি করা আমার তো কঞ্চার সাক্ষাৎ মহাদেবেরও অসাধ্য। বড় সড়ো একটা নিঃশ্বাস ফেলে সুমন্ত। তারপর বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে, আমার জরুরি তলব কেন সেটা বল। হ্যাঁ, সেটাই বলছি। বিছানা ছেড়ে উঠে পড়ে মৃন্ময়। বেসিনের কাছে এগিয়ে গিয়ে মুখ ধুতে ধুতে বলে, ওই বইটা পড়েছিস মন দিয়ে? প্রশ্নটা শুনে একটু ঘাবড়ে গেছিল সুমন্ত। ভুরু কুঁচকে বলে, পড়েছি, তবে পুরোটা না। বেশ ইন্টারেস্টিং। কিন্তু এই জন্য তুই আমাকে সাত সকালে? হেব্রক নামটা চেনা লাগছে তোর? খানিকক্ষণ চুপ করে কি যেন ভাবে সুমন্ত। হেব্রক না? তারপর আচমকা কি মনে পড়তে বলে, নামটা শুনেছি, কিন্তু কিসের নাম? কিসের নাম সেটা কোথাও লেখা নেই। কি জানি, হতে পারে। তো তুই হঠাৎ এসব নিয়ে মেতেছিস কেন? মৃন্ময় আর কিছু বলে না। মাথা নিচু করে কি যেন ভাবতে থাকে। সুমন্ত বিছানার উপর ভালো করে চড়ে বসতে বসতে বলে,
এক একদিন মাথায় এক একটা ভূত চাপবে, আর আমাদের হয়েছে যত। স্নরি স্টোরলসন, স্নরি স্টোরলসনের লেখাতেই আছে কথাটা। স্নরি? সেটা আবার কে? অবাক হয়ে জিজ্ঞেস করে সুমন্ত। মৃন্ময় সাথে সাথে উত্তর দেয় না। মুখ ধোয়া শেষ করে বিছানার কাছে ফিরে এসে বসে পড়ে। টেবিল থেকে একটা সিগারেটের প্যাকেট তুলে নিয়ে সেটা ধরাতে ধরাতে বলে, আজ থেকে 1000 বছর আগে প্রায় একা হাতে নর্স মিথোলজির বেশিরভাগটা লিখেছিলেন ভদ্রলোক। তবে নিজে বানিয়ে নয়, সে সময়কার মুখে মুখে চালু গল্পগুলোকে লেখায় ধরে রেখেছিলেন। ব্রকের কথা তিনি শুনেছিলেন এক মরণোন্মুখ বৃদ্ধের মুখে, ফলে ঘটনার সত্যতা যাচাই করার সুযোগ পাননি। হ্যাঁ, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এর সাথে তোর বা আমার সম্পর্ক। তবে সেই বৃদ্ধের কাপড়ের ভাঁজে একটা হাতে আঁকা ছবি পেয়েছিলেন স্টোরলসন। সে ছবিখানা আছে এই বইতে। এতে? বইখানার দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করে সুমন্ত। তারপর সেটা হাতে তুলে নিয়ে পাতা উল্টাতে থাকে। হ্যাঁ, একটা চোখের ছবি। তবে হাতে আঁকা ছবি বলে বোঝার উপায় নেই সেটা মানুষের, কোনো প্রাণীর নাকি অন্য কিছু। অন্য কিছু? বইটা বন্ধ করে সন্দেহের চোখে তাকায় সুমন্ত। মৃন্ময় মাথা নাড়ে, একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলে বলে, স্টোরলসনের থেকে এর বেশি কিছু পাওয়া সম্ভব নয়। তিনি এ নিয়ে আর কিছুই লিখে যান। সুমন্ত আর কিছু জিজ্ঞেস করে না। বইতে চোখের ছবিটা এতক্ষণে খুঁজে পেয়েছে সে। সেটাকেই ভালো করে উল্টে পাল্টে দেখার চেষ্টা করে। বেশ বোঝা যায় আসল হাতে আঁকা ছবিখানা সময়ের সাথে সাথে পাল্টে গেছে। কিছুক্ষণ পরে সে বিরক্ত হয়ে বইটা রেখে দিয়ে বলে, হ্যাঁ, এবার এসব ইতিহাস ঘাঁটা বন্ধ কর। শরীর ঠিক হলে কদিন করতে ঘুরে আসে। হ্যাঁ, সেই ভালো। ঘেন্না ধরে গেল সব। বাবা, এর মধ্যে সন্ন্যাসী? ব্যাপার কি বলতো? ওকে সহ্য হয় না। কেন? কেমন যেন ডিফিকাল্ট টাইপের, মেয়েলি হয়ে যাচ্ছে দেখতে। কালকে আবার জন্মদিন আছে, সেটা নাকা নাকা জিনিস দাবি করে বসবে। মেয়েরা মেয়েলি হবে, এতে আর আশ্চর্য কি? আমার কিন্তু একটা ব্যাপার আশ্চর্য লাগছে, জানিস? কি ব্যাপার? বইটা এতদিন আমার কাছে পড়েছিল, ভেবেছিলাম ফেরত দেব। তুইও হয়তো ভুলে গেছিলি, অথচ মনে পড়তে একবারও কথা শোনালি না। বইপত্র নিয়ে এত উদার তো আগে হতে দেখিনি তোকে। মৃন্ময় অল্প হেসে বলল, আমার তো পড়াই আছে, খামোকা ঝগড়াঝাটি করতে ইচ্ছা করে না। এমনিতেই তো বাড়িতে সারাদিন চলছে। তো সেই জন্যই এত সকালে ডেকে আনলি আমাকে। একটা জিনিস দেখানোর আছে তোকে। কি জিনিস? মৃন্ময় ধীরে ধীরে আলমারিটার দিকে এগিয়ে যায়। পাল্লা খুলে কাপড়ে মোড়া কিছু একটা বের করে আনে। সুমন্ত অবাক হয়ে দেখে জিনিসটা। কাঁচের বাক্সের ভিতর একটা লালচে হলুদ পদার্থ, একটা জেলির মতো। অল্প অল্প নড়ে উঠছে যেন সেটা। কি রে, পেলি কোথায়? সেটা পরের কথা, আগে দেখ ভালো করে। কাঁচের বাক্সটা সাবধানে হাতে নিয়ে ভালো করে দেখে সুমন্ত। জেলিটা প্রথমে সাধারণ মনে হলেও এখন সে অবাক হয়ে লক্ষ্য করে কথাটা বলে ভালো করে দেখতে থাকে বাক্সটা। চোখ দুটো অবিকল হাতে আঁকা ছবিটার মতো। যেন ওটা দেখেই জেলির গায়ে চোখ এঁকেছে কেউ, অথবা উল্টোটা। বাক্সটা পাশে রেখে উঠে দাঁড়ায় সুমন্ত। কিছু একটা চিন্তা তার কপালে ভাঁজ ফেলেছে। মন দিয়ে কি যেন ভাবতে থাকে সে। আমি শুধু ভাবছি, যদি সত্যি এটা কোনো প্রাগৈতিহাসিক প্রাণীর প্রাথমিক অবস্থা হয়, তাহলে সেখানে এলো কি করে? তার থেকেও বড় কথা, এখনো যদি তারা টিকে থাকে, তাহলে
দেখা যায় না কেন? সুমন্তর মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় মৃন্ময়। তার ভুরু দুটো ভয়ানক কুঁচকে গেছে, গালের পাশ দিয়ে একটা লাল আভা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। কি হলো রে, চুপ করে গেলি যে? তোর চোখ দুটো চেনা লাগছে, আর আমার চেনা লাগছে এই উল্টো দিকের দাগগুলো। কোথায় যেন দেখেছি। দাগ? মৃন্ময় কিছু বুঝতে পারে না। জেলির উপর নকশাগুলো এখন আরো একটু স্পষ্ট হয়ে উঠেছে, যেন কেউ হাতে এঁকে একটু একটু করে কোনো ছবি ফুটিয়ে তুলছে সেখানে। মাড ক্লিফস। প্রায় ফিস ফিস করে কথাটা বলে সুমন্ত। কি বলি? MUDGLYPHS, মাড ক্লিফস। টেনেসিতে নতুন আবিষ্কৃত গুহার দেওয়ালে আঁকা একটা বিশেষ ছবি। আজ থেকে প্রায় 4000 বা 5000 বছর আগের মানুষ এঁকেছিল সেগুলো। সেখানেই দেখেছিস দাগগুলো? হ্যাঁ, কিন্তু শুধু সেখানে নয়, ইজিপ্টের পিরামিডের দেওয়ালে মাঝে মাঝে অদ্ভুত দুটো ডানার ছবি দেখতে পাওয়া যায়। শরীর নেই, শুধু ডানা, হিয়েরোফিংস। সেখানেও আছে দাগগুলো। তাছাড়া আরব দেশের মিথোলজিক্যাল ক্রিয়েচার হুপি। কথাগুলো বলতে গিয়েও থেমে যায় সুমন্ত। তারপর এক দৃষ্টে কাঁচের বাক্সটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, হাজার হাজার বছর আগের সভ্যতা পৃথিবীর সম্পূর্ণ আলাদা প্রান্তে, কয়েক হাজার বছর সময়ের ব্যবধান, অথচ একই প্রাণী বারবার ফিরে আসছে তাদের শিল্পে। এর বাড়ি ঢুকতে আজ বেশ রাত হয়েছে অদিতির। দেরি হবে জানাতে কয়েকবার ফোনও করেছিল মৃন্ময়ের মোবাইলে, কিন্তু ফোন বেজে গেছে বারবার। খানিকটা চিন্তাও হচ্ছিল তার। জ্বরটা বাড়েনি তো? দরজা ঠেলে ভিতরে ঢুকে আসে সে, এবং ঢুকেই চমকে যায়। একটা লম্বাটে চেহারার লোক কি যেন একটা চেপে ধরে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। অদিতি চিৎকার করে উঠতে গিয়েও থেমে যায়। লোকটাকে সে চেনে, সুমন্ত। হাত বাড়িয়ে ঘরের আলো জ্বেলে নেয় সে। তারপর সন্দেহের সুরে বলে, তুমি হঠাৎ এখানে? আর মৃন্ময় কই? কি যেন ভেবে একটু থতমত খেয়ে যায় সুমন্ত। অদিতি যে ঠিক এই সময় ঘরে ঢুকে পড়বে সে কথা আগে ভাবেনি সে। হাতের কাপড়ে মোড়া জিনিসটাকে আরেকটু শক্ত করে ধরে বলে, আসলে ও একটু পরে ফিরবে, আমাকে একটা জিনিস নিয়ে যেতে বলল। কি জিনিস? আর নিজে আসেনি কেন? এক পা এগিয়ে আসে সুমন্ত। ও আসলে একটা কাজে আটকে পড়েছে। এতক্ষণে অদিতি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল ঘটেছে। সারাদিনের ক্লান্তি আর ঘরে ঢুকেই অচেনা মানুষকে বেরোতে দেখে এতক্ষণে তার রাগ চরমে উঠেছে। এগিয়ে এসে কিছু একটা বলতে যায় সে, কিন্তু পারে না। অবাক হয়ে যায় অদিতি। কথাটা যেন গলার কাছে এসেও আটকে গেছে। একটু একটু করে কমে আসছে রাগটা। সাধারণত এমনটা হয় না। একবার রাগ বাড়তে থাকলে আর কমে না তার। গুনগুন করে কিসের যেন একটা আওয়াজ আসছে কানে। সেটা শুনতে শুনতে সে বলে, আচ্ছা, ওকে বলো আমার ফোনটা ধরতে। আচমকা অদিতির মুখের রং পাল্টে যাওয়াতে খানিকটা অবাকই হয়েছিল সুমন্ত। সে আস্তে আস্তে কাপড়ে মোড়া বাক্সটা এগিয়ে দেয় তার দিকে। তারপর মাথা নামিয়ে বলে, এটাই নিয়ে যেতে এসেছিলাম। কাপড়টা খোলে না অদিতি। জিনিসটা হাতে না নিয়েও সে বুঝতে পারে ভিতরে কি আছে। মুখ তুলে জিজ্ঞেস করে, কোথায় আছে ও? বড় ব্রিজের মাথায়, ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবে। এটা জলে পড়লে অনেক দূর বয়ে চলে যাবে। কিন্তু কেন? সে কথা বলার সময় নেই এখন, এসো তাড়াতাড়ি।
সুমন্তর দেরি হচ্ছে দেখে বেশ অস্বস্তি হচ্ছিল মৃন্ময়। দ্রুত পায়ে ব্রিজের উপরে পায়চারি করছিল সে। রাত প্রায় 12:30টার কাছাকাছি। এতক্ষণে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। উল্টো দিকের রেলিংয়ে দুটো কুকুর নিশ্চিন্তে শুয়ে ঘুমাচ্ছে। লম্বা খাম্বা থেকে সাদা আলো এসে পড়ছে তাদের গায়ে। মৃদু হাওয়া বইছে সেই সাথে। অবশ্য উত্তেজনায় সেটা খেয়াল করছে না মৃন্ময়। দূরের দিকে তাকিয়ে এবার দুটো ছায়ামূর্তিকে দেখতে পেল সে। কিছুটা অবাক হল, তারপর পা চালিয়ে এগিয়ে গেল সেদিকে। খানিকটা এগোনোর পর থমকে দাঁড়ালো সে। অদিতির তো এখানে আসার কথা ছিল না, সে তো প্রায় কিছুই জানে না। সুমন্তর হাতে কাপড়ে মোড়ানো বাক্সটা ধরা ছিল। সেটা সাবধানে হাতে নিতে নিতে একবার অদিতির দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, তুমি ওকে পেলে কোথায়? কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল অদিতি। সুমন্ত বলল, আমি ঘর থেকে বেরোচ্ছিলাম, ও ঢুকলো। অবশ্য কিছু বলা হয়নি ওকে। সেটা ভালো করেছিস, আগে এটাকে বিদায় করতে হবে। কিন্তু হঠাৎ ফেলে দিচ্ছ কেন? তোমাকে সব বলবো, আগে এটার ব্যবস্থা করি। আপাতত শুধু এটুকু জেনে রাখো, এর ভিতরে যা আছে সেটা জীবিত। জীবিত? কিন্তু এরম কিছুর কথা শোনোনি কোনোদিন? সম্ভবত কয়েক হাজার বছর আগে হাতে গোনা কয়েকজন ছাড়া এর কথা শোনেনি কেউ। আর কিছু জিজ্ঞেস করে না অদিতি। মৃন্ময় কাপড়ের বাক্সটাকে শক্ত করে চেপে ধরে ব্রিজের একদিকে রেলিং বরাবর এগিয়ে যায়। মৃদু হাওয়াটা ঘন রাতের সুযোগে এতক্ষণে একটু একটু করে বেড়ে উঠেছে। সেই হাওয়ার টানে একবার একটু সরে যায় কাপড়টা। মুহূর্তের জন্য অবাক বিস্ময়ে অদিতির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কাচের বাক্সটা এখন আর শক্ত নেই, বরঞ্চ অজস্র ফুটো ফাটা দাগে ছেয়ে গেছে সেটা। ভিতর থেকে আরেকটু চাপ পড়লেই ভেঙে যাবে। ছিটকে আসা গোলাপি আভায় চোখ ধাঁধিয়ে গেছিল অদিতির। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ব্রিজের নিচে জলের বেগ খানিকটা বেশি। সেদিকে লক্ষ্য করেই কাপড় শুদ্ধ বাক্সটা ছুঁড়ে দেয় মৃন্ময়। হাওয়াতে ছিটকে গিয়েই কাপড়টা উড়ে যায় দূরে। একটা তীব্র গোলাপি আভায় ভরে যায় নদীর বুক। বাক্সের ভিতরটা এখন আর চৌকো নেই। কিছু চলো, আর ভয়ের কিছু নেই। তুমি এখনো বললে না কি ছিল ওটা? সুমন্তর মুখের দিকে একবার তাকালো মৃন্ময়, তারপর পা চালাতে চালাতে বলল, পৃথিবীর ইতিহাস জুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় মহাজাগতিক প্রাণী হেব্রক। এটা সম্ভবত তার জন্মদশা। পূর্ণাঙ্গ প্রাণী মানুষের থেকে আয়তনে কয়েক গুণ বড়। এখন এর থেকে বেশি আর কিছু জানা সম্ভব নয়। তাহলে এবার ফেলে দিলে কেন? কেন ফেলে দিলাম তার কারণ জানতে গেলে ইতিহাস ঘেঁটে দেখতে হবে। অন্তত কয়েক হাজার বছরের ইতিহাস। এটা কাল হবে না হয় আজ। আমাদের মনের অবস্থা ঠিক। আচ্ছা ঠিক আছে, পরে হবে না হয়। কথাটা বলে অদিতি নিজেও দ্রুত পা চালায়। একটু আগের অদ্ভুত গোলাপি আভাটা এখনো লেগে আছে তার চোখে। নিচ থেকে দ্রুতগামী জলের শব্দ একটু একটু করে দুলে উঠছে ব্রিজটা। একটা চেনা শব্দ কানে আসে অদিতির। ভালো করে কান পাতে সে। না, বেড়ে ওঠা হাওয়ার শনশন শব্দ, আর কিচ্ছু নয়। একটু ডান দিকে সরে এসে মৃন্ময়ের হাতটা চেপে ধরে সে। আজকের দিনটা একটু বেশি ঝলমলে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, গরমটাও খানিকটা কমেছে তাতে। দুপুরে ঠান্ডা আলো গায়ে মেখে সচল হয়েছে শহর। জলে ভেজা রাস্তার উপর দিয়ে থেকে থেকে ছুটে যাচ্ছে গাড়ি। চারপাশের দোকানগুলোকে যেন কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। এইসব দোকানের মাঝে দোতলা একটা রেস্তোরাঁ। তারই দোতলায় একটা টেবিলে বসে আছে দুটো মানুষ। বেশ খানিকক্ষণ আগে খাবার দাবার দিয়ে গেছে বেয়ারা।
আপাতত সেগুলো অভুক্ত অবস্থায় পড়ে আছে। দুজনেরই সামনে খোলা আছে কয়েকটা মোটা সোটা বই, গোটা কয়েক ছাপানো কাগজপত্র। তার মধ্যে থেকেই একটা হাতে তুলে নেয় অদিতি। তারপর উপর থেকে নিচ অব্দি চোখ বোলাতে বোলাতে বলে, দেখে তো মনে হচ্ছে দুটো ডানা। এবং ডানার গায়ে কিছু বিশেষ নকশা কাটা। মৃন্ময় জবাব দেয়, ডানা তো পাখিদেরও থাকে। কিন্তু সে পাখির অর্থ মৃত্যু হয় না। কিরকম মৃত্যু? মৃন্ময়ের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হাতের সামনের বইটা বন্ধ করে সে বলে, ডানাওয়ালা গোলাপি প্রাণী, যার ঘাড়ের কাছে কাঁটা আছে আর ডানায় আছে কিছু বিশেষ নকশা। এ ধরনের প্রাণীর কথা ইতিহাসে বেশ কয়েকবার শোনা গেছে। শুধু ইতিহাসে নয়, দেশ বিদেশের মিথোলজিতেও। আগে ইতিহাসের কথাতেই আসি। এখন যেখানে সিরিয়া আর লেবাননের বর্ডার, আজ থেকে ৩,৫০০ বছর আগে সেখানে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল, কাদেসের যুদ্ধ। তার একদিকে ফারাও রামেসিস II আর একদিকে হিথিত সাম্রাজ্যের মুয়াতাই। এই যুদ্ধের আঁচ এসে পড়েছিল দামাস্কাসের কাছাকাছি একটা ছোট গ্রামে। রামেসিসের সৈন্যরা খবর পেয়েছিল এই গ্রামেই নাকি মুয়াতাইয়ের যাবতীয় অস্ত্র লুকানো আছে। দলবল নিয়ে তারা গ্রাম আক্রমণ করে। গ্রামে পৌঁছে কিন্তু তারা অবাক হয়ে যায়, অস্ত্রশস্ত্র সেখানে কিচ্ছু নেই। এমনকি গ্রামের মানুষেরও যুদ্ধ করার তেমন কোনো ইচ্ছাই নেই। তো যুদ্ধরত সৈন্যরা অবাক হয়ে লক্ষ্য করে গ্রামের মাঝখান থেকে হালকা গোলাপি রঙের ডানাওয়ালা কিছু একটা প্রাণী। মনে পড়েছে, খারাপ কথা বলতে গিয়েও বলতে পারিনি, গলাতেই আটকে গেছে। এক্স্যাক্টলি। এ প্রাণীটা মানুষকে প্রভাবিত করতে পারে, অনুভূতি বুঝতে পারে। চামচ তুলে খানিকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে অদিতি। তারপর টেবিলের উপর পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে বলে, এখনো তো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না। পাবে, ইতিহাস ছেড়ে পুরাণে এলেই পাবে। কথাটা বলে বইয়ের ফাঁক থেকে একটা ছবি বের করে আনে মৃন্ময়। সেটা অদিতির দিকে এগিয়ে দিয়ে ঘণ্টাখানেক পরে সেখান থেকে উঠে পড়ে দুজন। দুপুর গড়িয়ে ধীরে ধীরে বিকেল নামে। এর মধ্যে সুমন্ত একবার ফোন করে খবর নেয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। মৃন্ময় জানিয়ে দেয় যে আর কোনো সমস্যা হয়নি। ফিরতে ফিরতে রাতই হয়ে গেছিল। জলার ধারটা দিয়ে হেঁটে আসতে আসতে আবার সেদিনের কথা মনে পড়ে যায় অদিতির। সেই জায়গাটার দিকে একবার চোখ বুলিয়ে নেয় সে। না, অন্ধকার ছাড়া আর কিচ্ছু চোখে পড়ছে না। মৃন্ময় অনেকক্ষণ কোনো কথা বলেনি, আর চোখে একবার ঘড়ির দিকে তাকায় সে। রাত ঠিক 11:15 বেজেছে। যাই বলো, প্রাণীটা থাকলেই কিন্তু ভালো হতো। কেন? অদিতি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে। কেন আর, তোমার ঝগড়াঝাটি একটু কমতো। আমি ঝগড়া করি? করো মানে? 1000 খানেক রোমান সৈন্য তার সামনে নস্যি। তাহলে ফেলে দিলে কেন? রেখে দিতে পারতে। বাবা, তোমার তো দেখছি খাঁচায় রেখে পোষার শখ ছিল। তা নয়, তবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, মানে প্রাণীটা যেহেতু গোলাপি তাই সেটা খারাপ হতেই পারে না। না না, আমি একটা অন্য কথা ভাবছি। আমরা মৃত্যুকে বোঝাই কি দিয়ে? ওই তো মাথার কলি আর তার নিচে দুটো হাড়। কিন্তু মরার সাথে কঙ্কালের সম্পর্ক কি? সম্পর্ক কিছু নেই। কঙ্কাল জিনিসটা হরিফাইং, মৃত্যুটাও তাই। ফলে রূপক অর্থে। কিন্তু ইজিপশিয়ানদের কাছে মৃত্যুটা খারাপ কিছু ছিল না। মৃত্যু মানে ছিল নতুন জীবনের শুরু, আরো শান্তিপূর্ণ স্পিরিচুয়াল জীবনের শুরু। তাহলে তার চিহ্ন হিসেবে খারাপ কিছু ব্যবহার হবে কেন? চলতে চলতে আচমকাই থমকে দাঁড়িয়েছে মৃন্ময়। এই সহজ ব্যাপারটা সে এতক্ষণ ভেবে দেখেনি। মৃত্যু ছিল ইজিপশীয়দের কাছে শান্তি, পার্থিব জীবন আর ঐশ্বরিক জীবনের মাঝের খেয়া। অদিতি আবার হাঁটতে শুরু করেছিল। মৃন্ময় কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। চারপাশে এতক্ষণের অন্ধকারটা একটু একটু করে ফিকে হয়ে আসছে। একটা হালকা লালচে সোনালি রঙে ভরে যাচ্ছে জলার ধারটা।
সেই সাথে মিহি একটা সুর ভেসে আসছে। এই সুরটা ওরা দুজনেই চেনে, শুধু আগের থেকে এক গোলাপি আভাটা মিলিয়ে আসতেই দূরে গির্জার ঘণ্টা বেজে উঠল। ঘড়ির দিকে তাকালো অদিতি, রাত 12টা বেজেছে। একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। চাঁদের দিকে তাকিয়ে বলল অদিতি, ও লক্ষ্মী পৃথিবীর নয়, রাখলেও থাকতো না। মুখ নামিয়ে হাঁটতে শুরু করে মৃন্ময়। অন্তত কাল ফেলে তো দেওয়া হতো না? বেশ হয়েছে হাতে কামড়ে দিয়েছে। ব্যাস, পাখিও বিদায় নিয়েছে, তোমার ঝগড়াও শুরু হয়ে গেছে। নিজের দিকে তাকাও একবার, ভুলে মেরে দিয়েছো। কি ভুলেছি বলো তো? অদিতি উত্তর দেয় না, গটগট করে সামনের পথ ধরে। ও মনে পড়েছে। আরে বাবা, 12টা বেজে গেছে। তোমার তো আজ জন্মদিন। অদিতি আগের মতোই সামনের দিকে এগিয়ে যায়। মৃন্ময় আচমকাই তাকে থামিয়ে দিয়ে একটা হাত সামনে বাড়িয়ে দেয়। আরে দাঁড়াও, না, তোমার গিফট। হাত খালি, তোমার চালাকি জানি না আমি? খুলে দেখো। না। তোর বাবা, খোলোই না। একটু ইতস্তত করে হাতটা খুলে ফেলে অদিতি এবং মিডনাইট হরর স্টেশনের গল্প রাঙিয়ে দিয়ে যাও। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।